আমাদের সংগ্রাম চলবেই চলবে। এ সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। মহাত্মা গান্ধী, আচার্য বিনোবা ভাবে এবং সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রচলিত অর্থের রাজনৈতিক নেতা বলতে যা বোঝায় তা ছিলেন না। তার ঊর্ধ্বে ছিল তাদের অবস্থান, যদিও রাজনীতি ছিল তাদের জীবনের প্রধান কর্মক্ষেত্র। উপমহাদেশের রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও তেমনি একজন ব্যতিক্রমী নেতা, তবে তারও প্রধান ক্ষেত্র রাজনীতি। যে দুটি দলের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, সেই আওয়ামী লীগ বা ন্যাশনাল আওয়ামী পার্টি সম্পূর্ণ আধুনিক ও সেকুলার সংগঠন ছিল। স্বরাজ পার্টি, খিলাফত, কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী লীগ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ইত্যাদি রাজনৈতিক সংগঠনে অবস্থান করেও ভাসানী মোটের উপরও একজন দলনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, মানববাদী নেতা ছিলেন। চিরকাল তিনি প্রবলের বিরুদ্ধে এবং অবহেলিত, নিপীড়িত, বঞ্চিতদের পক্ষে অবস্থান নিয়েছেন। কোনো দলের অনুপ্রেরণায় নয়, দলীয় কর্মবান নেতা হিসেবে নয়। জীবনের শুরুতেই অন্যায়ের প্রতিবাদে নির্যাতিতের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন। শোষক নিরপেক্ষ জমিদার জোরদারদের বিরুদ্ধে শেষ দিনগুলোতে তিনি দলের নেতারূপে নয়, ব্যক্তি হিসাবেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন ভাসানী। তাই তার সম্পর্কে ভারতের দৈনিক স্টেটমেন্ট যথার্থই লিখেছেন, ফরএভার দ্য ফাইটার, চিরকালের যোদ্ধা। 60 বছরের রাজনৈতিক জীবনে মজলুমের পক্ষে অবলম্বন করে তার যে সংগ্রাম তা কোনো দিন থামেনি। কি ছিল এই সংগ্রামী নেতার রাজনৈতিক দর্শন? রাজনীতি বলতে তিনি নিজে কি বুঝতেন? শুধুই তাই নয়, সামগ্রিকভাবে রাজনীতির একটি মোটের ওপর গ্রহণযোগ্য সংজ্ঞা পাওয়া যায়। এই বক্তব্য থেকে রাজনীতি হইতেছে এমন একটি মহৎ কর্মপ্রয়াস, যাহার লক্ষ্য সমাজ হইতে অন্যায়, অত্যাচার, শোষণ ও নির্যাতনের অবসান ঘটাইয়া জাতি, ধর্ম নির্বিশেষে সমাজের সকল মানুষের সামগ্রিক কল্যাণ ও মঙ্গলের পথ প্রস্তুত করা, সমাজের ন্যায় বিচার, আইনের শাসন তথা সামগ্রিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। ধারণা করা যায়, ভাসানী বর্ণিত রাজনীতির এই সংজ্ঞা যদি বাস্তবায়িত হয়, তাহলে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু তিনি নিজে কেন রাজনীতিতে এলেন? এই প্রশ্নের জবাবে তিনি নিজেই মৃত্যুর 4 দিন আগে তার জীবনের শেষ ভাষণ দিয়ে গেছেন। অন্যায়ের প্রতি অনীহা আমাকে সারা জীবন বিভিন্নমুখী কর্মতৎপরতার প্রেরণা যোগাইয়াছে, কিন্তু যে কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, তাঁতি ও মেথর ইত্যাদি মেহনত মানুষের মুক্তির স্বপ্ন আমি আবাল্য দেখিয়াছি এবং সেজন্য সংগ্রাম করিয়াছি। তাই আমার সংগ্রামের শেষ নাই, এই সংগ্রাম আজীবন চলিবে। এজন্যই মাওলানার মৃত্যুর পর ভারতীয় কংগ্রেসের সভাপতি দেবকান্ত বড়ুয়া তার বাণীতে তাকে সম্বোধন করেছিলেন জনগণের নিবেদিতা প্রাণ সেবক বলে। জনগণের একটুখানি সেবা করার উদ্দেশ্যেই রাজনীতিতে তার প্রবেশ। নিজের ও বংশধরদের ভাগ্য করার প্রয়োজনে নয়, এক্ষেত্রে তিনি সম্ভবত সম্পূর্ণ সার্থক। যে কোনো মানুষের মতো অভ্রান্ত তিনিও ছিলেন না। সুদীর্ঘ 4 কর্মজীবন, তার তো ভুল ভ্রান্তি থাকবেই, ব্যর্থতার গ্লানি তাকে বইতে হবেই, কিন্তু জনগণের সেবার মনোভাব থেকে এক মুহূর্তের জন্যও তিনি সরে যাননি। তার রাজনৈতিক প্রতিপক্ষের যে কেউই স্বীকার করবে। একটি দুটি ঘটনা দিয়ে ভাসানীর সাফল্য ও ব্যর্থতা বিচার করা সম্ভব নয়। তার বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, বাণী, উপদেশ ইত্যাদি শোষকের কোনো জাতি নাই, ধর্ম নাই, দেশ নাই, বর্ণ নাই। তার একমাত্র পরিচয় সে শোষক। তার এই বক্তব্যের তাৎপর্য গভীর এবং
তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শোকের অস্তিত্ব তিনি যেখানেই অনুভব করেছেন প্রতিবাদে গর্জে উঠেছেন। সেজন্যই তিনি সংগ্রাম শুরু করেন জোতদার ও জমিদারদের বিরুদ্ধে, সুদখোর মহাজনদের বিরুদ্ধে, আসামের অমানবিক লাইন প্রথা ও বাঙ্গাল খোদা আন্দোলনের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং পাকিস্তান শোষকদের বিরুদ্ধে। স্বাধীনতার পরে যখন তিনি লক্ষ্য করেন সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত রয়ে গেছে, তখনই তিনি তার প্রতিবাদ অব্যাহত রাখেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তাকে রাজপথে আন্দোলন করতে হয়। সারা জীবনে প্রগতিশীলদের নিয়ে তিনি কাজ করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালের 6 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন এবং তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাহিত করা হয়। সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।